স্যার ব্রেক সমানে চলতেছে না? মাঝে মধ্যে স্যার 2-1 মিনিট ব্রেক থাকে। হ্যাঁ স্যার। আচ্ছা, আমরা আজকে পড়বো হলো এটিএলএস। এটিএলএসটা হলো খুবই ইম্পর্টেন্ট, এটা হলো সারা জীবনের জন্য জানতে হবে, ঠিক আছে? শোনা যায়? হ্যালো, she must know about ATLS। এটা কিন্তু খুব একটু জটিল, মানে এই দুপুরের জন্য এটা আসলে একটু কঠিন, বুঝছো? দুপুরবেলা এটা খুব কঠিন জিনিস। তারপরে এখন কি করে পড়তে হবে? আচ্ছা, এটিএলএস এর ইয়া আছে, কিছু মানে স্টেপ আছে, স্টেপস গুলো কি কি সেটা আমরা জানবো। এটিএলএস এর মানে স্টেপস হলো 3টা। একটা হলো প্রাইমারি সার্ভে উইথ সাইমালটেনিয়াস রিসাসিটেশন। এইটা কি করা হয়, এই এর উদ্দেশ্য হলো টু আইডেন্টিফাই অ্যান্ড ট্রিট হোয়াট ইজ কিলিং দ্য পেশেন্ট। এটার হলো উদ্দেশ্যটা হলো টু আইডেন্টিফাই অ্যান্ড ট্রিট হোয়াট ইজ কিলিং দ্য পেশেন্ট, অর্থাৎ পেশেন্টটা কি জন্য মারা যাচ্ছে বা পেশেন্টটা কি জন্য হার্মফুল হচ্ছে বা কি ক্ষতি করতেছে, এটা দেখার জন্য হলো প্রাইমারি সার্ভে উইথ সাইমালটেনিয়াস রিসাসিটেশন। দেন হলো সেকেন্ডারি সার্ভে অ্যান্ড ফাইনালি ডেফিনিটিভ কেয়ার। তাহলে যখন কোনো একটা ট্রমা হবে, এই ট্রমাতে এটা ইউজ করা হয়, এটা হলো এটিএলএস। তার আগেও কিছু কথা ছিল। হ্যাঁ, দেন আসছে হচ্ছে ট্রায়াস। ট্রায়াস কথাটা এখন খুব বেশি শোনা যাচ্ছে না, যে আমরা কোভিডের জন্য ট্রায়াস করতেছি। ঠিক একটা ট্রায়াস হচ্ছে এটা, যেটা হলো যখন কোনো ক্যাজুয়ালিটি হয়, কোনো অ্যাক্সিডেন্ট হয়, তখন একটু ট্রায়াস করা হয়। এই ট্রায়াসটার হলো ট্রাইমোডাল একটা সিস্টেম আছে, যেটা হলো 1 নম্বর হলো প্রি হসপিটাল ট্রায়াস, নাম্বার 2 হলো এট দ্য সিন অফ ট্রমা, আর নাম্বার 3 হলো আফটার অ্যারাইভাল অফ দ্য হসপিটাল। তাহলে প্রি হসপিটাল ট্রায়াসে কি কি আছে, যেটা হচ্ছে যে হসপিটালে আসার আগেই যখন অ্যাক্সিডেন্ট হয় বা যখন একটা ক্যাজুয়ালিটি হয়, যখন একটা ট্রমা হয়, তখন যেই মানে ট্রায়াস করা হয়, তখন যে ম্যানেজমেন্টটা দেওয়া হয় সেটা। আর এট দ্য সিন অফ ট্রমা, ট্রমা পেশেন্ট যখন দেখবো আমি তখন কি করব, আর হচ্ছে হাসপাতালে আসার পরে কি করব। দিস ইজ দ্য ট্রায়াস। ট্রায়াস হলো 2 টাইপস। ওয়ান হলো ইন কেস অফ মাল্টিপল ক্যাজুয়ালিটিস, আর একটা হলো মাস ক্যাজুয়ালিটিস। তো মাল্টিপল ক্যাজুয়ালিটিস এর হলো এখানে বলছে যে হিয়ার দ্য নাম্বার এন্ড সিভিয়ারিটি অফ দ্য ইনজুরি ডু নট এক্সিড দ্য এবিলিটি। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ পুরোটাই? জি স্যার। হ্যাঁ, ডু নট এক্সিড দ্য এবিলিটি অফ দ্য ফেসিলিটিস টু প্রোভাইড কেয়ার, অর্থাৎ আমার যে সামর্থ্য আছে, যে এই সামর্থ্যের মধ্যে যদি আমার থাকে, তাহলে এটা আমরা মাল্টিপল ক্যাজুয়ালিটিসগুলো মানে ম্যানেজ করব। আর এটা হচ্ছে মাস ক্যাজুয়ালিটিস, যেমন মনে করো রানা প্লাজা ধ্বংস হল, মানে ভেঙে গেল, তখন যে ক্যাজুয়ালিটিস সেটা হলো মাস ক্যাজুয়ালিটিস। এইখানে হচ্ছে দি নাম্বার এন্ড সিভিয়ারিটি অফ দ্য ইনজুরিজ এক্সিডস দ্য ক্যাপাবিলিটি অফ দ্য ফেসিলিটিস, অর্থাৎ যখন আমি এতগুলো পেশেন্ট একসাথে আসছে যে আমার সেই সামর্থ্য নাই, আমার সেই এবিলিটি নাই এট এ টাইম ম্যানেজ করার, এটা হলো মাস ক্যাজুয়ালিটিস। তাহলে মাল্টিপল ক্যাজুয়ালিটিসের উদ্দেশ্যটা কি, প্রায়োরিটি কারা পাবে? প্রায়োরিটি ইজ গিভেন টু দ্য লাইফ থ্রেটেনিং ইনজুরিজ ফলোড বাই দোজ পলিট্রোমা, অর্থাৎ যেগুলো হলো লাইফ থ্রেটেনিং হবে সেগুলাকে হলো আমরা প্রায়োরিটি করব, প্রায়োরিটাইজ করব, তাদেরকে আগে গুরুত্ব দিতে হবে। আর মাস ক্যাজুয়ালিটিসের ক্ষেত্রে এর উদ্দেশ্য হলো, আমি রেড কালারে দিছি, হ্যাঁ, ইন দিস সিচুয়েশন দোজ with the greatest chance of survival and least expenditure of the time, অর্থাৎ অল্প সময়ে যাদেরকে ম্যাক্সিমাম বাঁচাইতে পারবো তারা হলো প্রায়োরিটি পাবে। এটা হলো ট্রায়াজের উদ্দেশ্য। তাহলে ট্রায়াজ হলো 2 ধরনের, একটা ফর মাল্টিপল ক্যাজুয়ালিটিস অ্যান্ড মাস ক্যাজুয়ালিটিস। মাল্টিপল ক্যাজুয়ালিটিসের ক্ষেত্রে আমার সামর্থ্যের মধ্যে যা থাকবে সেইটা, আর যখন মাস ক্যাজুয়ালিটি হবে আউট অফ মাই মানে ক্যাপাবিলিটি অফ মাই ফেসিলিটিস, ইন দ্যাট কেস আমরা মাস ক্যাজুয়ালিটিসগুলো ম্যানেজ করব। অল্প সময়ের মধ্যে যেগুলো ম্যাক্সিমাম, মানে অল্প সময়ের মধ্যে ম্যাক্সিমাম যে যাদের ইফেক্ট দেওয়া যাবে
তাদেরকে আমরা নিব। ঠিক আছে? আচ্ছা, অ্যাসেসমেন্ট ম্যানেজমেন্ট অফ দ্য সিরিয়াস ইনজুরি পেশেন্ট। সিরিয়াসলি ইনজুর্ড পেশেন্ট 50% ডেথ হয়, 50% not possible to save, usually as a result of massive head injury or brainstem injury or major cardiovascular event। 50% কেসে হলো তোমার হলো ডেথ হওয়ার চান্স আছে। একটা হচ্ছে ইমিডিয়েট, ইমিডিয়েটলি, না না এটা বন্ধ করে দেন, পাপা আপনি দরজাটা বন্ধ করে দেন, ক্লাসে আছি। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ট্রাইমোডাল ডিস্ট্রিবিউশন অফ ডেথ। পেশেন্টের মানে ইনজুরি পেশেন্টের ট্রাইমোডাল ডিস্ট্রিবিউশন কিভাবে হয়, একটা ইমিডিয়েট, একটা লেট। ইমিডিয়েট 50% পেশেন্টের ডেথ হওয়ার চান্স থাকে, আর্লি একটা উইদিন ফার্স্ট ফিউ আওয়ার্স, অ্যান্ড লেট হচ্ছে 20% ডেথ ফর কমপ্লিকেশন। তো ইমিডিয়েট যেটা হয় ইউজুয়ালি এজ এ রেজাল্ট অফ মেসিভ হেড ইঞ্জুরি, ব্রেনস্টেম ইঞ্জুরি অথবা মেজর কার্ডিওভাস্কুলার ইভেন্ট যদি থাকে, in that case 50% patient may die immediately, or early holo within few hours, and late holo 20% of death usually from organ failure। যখন আমরা ট্রিটমেন্ট করি তখন অর্গান ফেইলিওরের জন্য হইতে পারে, সেপসিসের জন্য হইতে পারে, ইনফ্লুয়েন্সড বাই inadequate early resuscitation and care। From this emerges the concept of the golden hour to describe the urgent need for treatment of trauma উইদিন ফার্স্ট আওয়ার আফটার ইনজুরি। অর্থাৎ যাতে আমাদের এই কমপ্লিকেশনগুলো না হয়, ওই জন্য গোল্ডেন আওয়ার বলা হয়। প্রথম 1-2 ঘন্টাকে গোল্ডেন আওয়ার বলা হয়। তখনই হচ্ছে যদি আমরা মেজারমেন্ট নিতে পারি তাহলে হচ্ছে পেশেন্টগুলো বেঁচে যাবে। তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। খুব জটিল না, তবে একটু নতুন জিনিস স্যার, একদম নতুন জিনিস, বাট সারা জীবনের জন্য লাগবে। ঠিক আছে, সারা জীবনের জন্য লাগবে, এটার কোনো মাপ নাই। আচ্ছা, এখন পর্যন্ত যা বলা হলো এগুলো একটু জটিল। তোমরা যদি পড়ো, এই স্লাইডগুলো তৈরি করা হয়েছে বেলিয়ান 25th এডিশন থেকে, ওখানে সব কিছুই আছে, বুঝছো? তোমরা যদি একটু পড়ে নাও কাজে লাগবে। এবং এগুলো তোমাদের পরীক্ষায় ধরা হয় যে গোল্ডেন আওয়ার কি, তোমার ইমিডিয়েটলি কি আসলে কি করবা, বা ট্রায়াস কয় ধরনের আছে এটা জিজ্ঞেস করা হয়। কেন ট্রায়াস করা হয় সেটা হচ্ছে এইগুলো পড়লে তোমরা বুঝতে পারবা। এখন আসি আমরা প্রাইমারি সার্ভে অ্যান্ড রিসাসিটেশন। কি কি স্টেপ ছিল? 3টা। একটা ছিল প্রাইমারি সার্ভে অ্যান্ড রিসাসিটেশন, সেকেন্ডারি সার্ভে অ্যান্ড ডেফিনিটিভ কেয়ার। তো প্রাইমারি সার্ভে অ্যান্ড রিসাসিটেশনের মধ্যে এটা হলো মেইনলি হলো হার্টবিট কোর অফ এটিএলএস সিস্টেম। অ্যাডভান্স ট্রমা লাইফ সাপোর্ট সিস্টেমের মধ্যে প্রাইমারি সার্ভে অ্যান্ড রিসাসিটেশন এটা হলো মূল থিম। দিস ইজ দ্য হার্টবিট কোর। এটাতে কি আছে? ABCDE ম্যানেজমেন্ট অফ ট্রমা কেয়ার। প্রাইমারি সার্ভেতে আছে ABCDE অফ ট্রমা কেয়ার। এখন ABCD ম্যানেজমেন্ট কি? আমরা বলি A for airway, B for breathing, C for circulation, D for disability and E for exposure। কিন্তু কমপ্লিট সেন্টেন্স শুড বি মানে মেনশনড। তোমরা যদি অর্ধেক বলো তাহলে হবে না। A for airway maintenance and cervical spine protection, B for breathing and ventilation, C for circulation with hemorrhage control, D for disability and neurological status, E for exposure in controlled environment। শুধু exposure লিখছি, it should be in controlled environment। বুঝতে পারছো? তাহলে একটা ট্রমা পেশেন্ট আসলে প্রাইমারি সার্ভে যখন করব আমরা, মানে আমরা শুরুতেই তাকে এয়ারওয়ে মেইনটেনেন্স হচ্ছে কিনা সেটা দেখব, তার সাথে সার্ভাইকাল স্পাইনটাকে প্রোটেক্ট করব। আর বি হলো ব্রিদিং অ্যান্ড ভেন্টিলেশন তো ঠিক হচ্ছে কিনা সেটা দেখব। সি ফর সার্কুলেশন অ্যান্ড হ্যামোরেজ কন্ট্রোল, তার মানে সার্কুলেটরি ফেইলিওর আছে কিনা সেটা দেখব। তার সাথে কোথাও যদি তার ব্লিডিং হয় সেই ব্লিডিংটা কন্ট্রোল করব, এবং যদি বেশি ব্লিডিং হয় সেই ক্ষেত্রে আমরা ব্লাড দিব। তার কোনো নিউরোলজিক্যাল ডিসেবিলিটি আছে কিনা, বা নিউরোলজিক্যালি পেশেন্ট কোনো আনস্টেবল আছে কিনা সেটা দেখতে হবে। আর E4 হলো এক্সপোজার ইন কন্ট্রোল এনভায়রনমেন্ট, এটা দেখতে হবে। এটা ABCD ম্যানেজমেন্ট অবশ্যই আসবে। এটা সবাইকে মানে প্রায় প্রতি ইয়াতে আছে না, তোমাদের যে কার্ড তুলো কার্ডে থাকে ABCD ম্যানেজমেন্ট কি।
আচ্ছা, এখন আমরা যদি এলাবোরেট ফর্মে আসি, মেইনটেনেন্স অফ এয়ারওয়ে উইথ সার্ভাইকাল স্পাইন প্রোটেকশন কিভাবে করব? দি এয়ারওয়ে মাস্ট বি ইভালুয়েটেড ফার্স্ট। তাহলে এয়ারওয়ে কিভাবে দেখবো? যে পেশেন্টের যদি তোমার সাথে নর্মালি কথাবার্তা বলে, পেশেন্ট যদি রেসপন্সিভ হয়, ভোকাল রেসপন্স যদি ভালো থাকে, তাহলে আমরা ধরে নিব যে তার এয়ারওয়েটা পেটেন্ট আছে, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, যদি পেশেন্ট যদি তোমার লিমিটেড রেসপন্স করে, দেখা যাচ্ছে যে তোমার মানে স্পন্টেনিয়াস তোমার সাথে কমিউনিকেট করতে পারছে না বা করছে খুব লিমিটেড ওয়েতে, বা কোনো ডিস্টার্ব মনে হচ্ছে, তাহলে ইউ শুড গো ফর ইনভেস্টিগেশন। হ্যাঁ, অ্যান্ড অ্যাসেসমেন্ট অফ দ্য এয়ারওয়ে। এয়ারওয়ে অ্যাসেসমেন্ট কীভাবে করা হয়? সেখানে তোমার ইন্সপেকশন অফ দ্য ফরেন বডিজ। তাহলে তোমাকে দেখতে হবে যে কি, তার এক ছবি বন্ধ করে দিলে আবার, তোমার সুন্দর লাগতেছিল, সার্জিক্যাল ড্রেস পরে আসো মনে হয়। তো তাহলে ইমিডিয়েটলি তোমাকে তাহলে দেখতে হবে যে তার মাউথ ক্যাভিটি বা ওরাল ক্যাভিটির মধ্যে ইন্সপেকশন করতে হবে যে কোনো ফরেন বডি আছে কিনা, কোনো ক্লোট আছে কিনা, এটা দেখতে হবে। তার ম্যাক্সিলোফেশিয়াল বা কোনো ম্যান্ডিবুলার কোনো ফ্র্যাকচার আছে কিনা, ট্রাকিয়াল ও লেরিঞ্জিয়াল ইনজুরি অথবা ইডিমা আছে কিনা, এগুলা হচ্ছে তোমাকে দেখতে হবে যদি পেশেন্ট তোমার সাথে কমিউনিকেটিভ না হয়। আর লাল কালি দিয়ে লেখা আছে, পেশেন্ট উইথ সিগনিফিকেন্ট হেড ইঞ্জুরি where there is an altered level of consciousness or GCS 8 or below usually require placement of definitive airway. তাহলে এয়ারওয়ে মেনটেন করার জন্য আমাকে আগে পেশেন্টের সাথে কথা বলতে হবে। ইফ পেশেন্ট ইজ রেসপন্সিভ, পেশেন্ট যদি কোনো প্রবলেম না হয়, স্পন্টেনিয়াস কথা বলে, তাহলে আমরা ধরে নিব যে পেশেন্টের এয়ারওয়ে ক্লিয়ার আছে। যদি দেখা যায় যে তার রেসপন্সটা লিমিটেড, ফুয়াদ আজকে আসে নাই? ফুয়াদ আসি স্যার। কি কলেজে আছো না বাসায়? স্যার বাসায় এখনো যাইতে পারিনি কলেজে। টিকা নেওয়া হয়েছে সবার সেকেন্ড ডোজ? স্যার আমি নিতে পারিনি, আমার পজিটিভ আসছিল, আমি নিই না এখনো পরে। পজিটিভ তো আমারও হয়েছিল। জি স্যার, দেখলাম আমি পরে একটু সুস্থ হওয়ার পর আপনারটা দেখলাম স্যার। আপনি কেমন আছেন স্যার? সুস্থ হওয়ার পরেই তো স্ট্যাটাস মারছি, আগে মারি নাই। আগে গ্রুপে জানতো, না হলে তো সবাই ফোন টোন করে খবর নেয়। যাই হোক, তাহলে আমাকে এই এয়ারওয়েটাকে ক্লিয়ার করতে হবে। যদি কোনো ক্লোট থাকে, কোনো সিক্রেশন থাকে, কোনো ফরেন বডি থাকে, সেটা করতে হবে। ম্যাক্সিলোফেশিয়াল যদি কোনো ইনজুরি থাকে সেই হিসেবে ব্যবস্থা নিতে হবে। ট্রাকিয়া বা লেরিঞ্জিয়া যদি কোনো ইডিমা থাকে সেরকম নিতে হবে। কিন্তু লাল কালিতে যে লেখা আছে, পেশেন্ট উইথ সিগনিফিকেন্ট where conscious level deteriorated GCS 8 or below, then we should place definitive airway. তাহলে ডেফিনিটিভ এয়ারওয়ে কি কি আছে, কে কে বলতে পারবে? এনিবডি? এয়ারওয়ে মেনটেন করার জন্য কি কি উপায় আছে, কে বলতে পারবে? এন্ডোট্রাকিয়াল ইন্টুবেশন, ভেরি গুড। ট্রাকিওস্টমি। ট্রাকিওস্টমি, বাহ, তাহলে দুইটা বললা। আর কি আছে? এয়ারওয়ে টিউব আছে। গুড। তাহলে একটা হচ্ছে আমাদের স্যার ল্যারিঞ্জিয়াল মাস্ক এয়ারওয়ে। বাহ, তোমরা এতগুলো কেমনে পারলা? স্যার আপনি ওয়ার্ডে পড়াইছিলেন থার্ড ইয়ারে। থার্ড ইয়ারে পড়েছিলাম। জি স্যার, ফোর্থ ইয়ারে আর কি ওয়ার্ডে নিউরোসার্জারি। তাহলে হচ্ছে তোমাদের প্রথমে হচ্ছে চিন লিফট, চিনটাকে লিফট করতে হবে যাতে এয়ারওয়েটাকে পেটেন্ট রাখার জন্য এটা করতে হবে। তারপরে আমরা যে ওই যে ফরেন বডি বা সিক্রেশন থাকলে আমরা সাকশন দিতে পারি, ঠিক আছে। আর ডেফিনিটিভ এয়ারওয়ের জন্য আমরা এই চারটা জিনিস দিতে পারি, তোমরা অলরেডি বলেছো। আমরা খুব কমনলি ইউজ করি হলো তোমার হলো যে এইটা হলো হচ্ছে তোমার এয়ারওয়ে টিউব। এয়ারওয়ে টিউবটা দিলে কি হয়, টাংটা যাতে ফল ব্যাক না করে, টাং ফল ব্যাক করে, যেহেতু পেশেন্ট আনকনশিয়াস, টাংটা ফল ব্যাক করে, যেটা হয় যে তোমার হলো ওই এয়ারওয়েটাকে অবস্ট্রাক্ট করে। তাহলে এই এয়ারওয়ে টিউবটা দিলে টাংটাকে সেটা মেনটেন করে এবং পুরো এয়ারওয়েটাকে পেটেন্ট রাখে। দিস আর দ্য এয়ারওয়ে টিউব। যে কালার আছে না, এই কালারগুলোতে বিভিন্ন রকম সাইজ ইন্ডিকেট করে। ছোটদের জন্য ছোট, বড়দের জন্য বড়। এটা হলো এয়ারওয়ে টিউব। তারপরে তোমরা বললা যে এটা হলো এন্ডোট্রাকিয়াল টিউব, যেটা যখন আমরা পেশেন্ট অপারেশন করি তখন এটা আমরা রাখি, অথবা আইসিইউতে যখন পেশেন্ট থাকে ভেন্টিলেটরে তখন এই এয়ারওয়ে টিউব এইটা দেওয়া হয়, এন্ডোট্রাকিয়াল টিউব। তারপরে এইটা হলো ট্রাকিওস্টোমি টিউব। তোমাদের এগুলো কিন্তু ইয়াতে থাকে, ওসপিতে থাকে। হাউ ক্যান ইউ মেনটেন এয়ারওয়ে। আর এটা হলো
LMA, হ্যাঁ, লেরিঞ্জিয়াল মাস্ক এয়ারওয়ে, এই যে এটা LMA। তাহলে দিজ আর দ্য ডেফিনিটিভ এয়ারওয়েজ। হ্যাঁ, তাহলে তোমাদের মোটামুটি A4 মেনটেনেন্স অফ এয়ারওয়ে আর সাথে সার্ভাইকাল স্পাইন প্রোটেকশন কিভাবে করব আমরা, স্পাইনটাকে স্টেবল রাখবো। স্টেবল রাখার জন্য কি কি করতে পারি, এখানে আমরা হচ্ছে সার্ভাইকাল কলার দিতে পারি, এখানে সফট কলার দিতে পারি, হার্ড কলার দিতে পারি। সফট কলার ইউজুয়ালি সব জায়গাতেই পাওয়া যায়, হার্ড কলারের বিভিন্ন রকম আছে, তার মধ্যে আমরা কমনলি যেটা ইউজ করি সেটা হলো ফিলাডেলফিয়া কলার। ঠিক আছে, এই কলারটা ফিলাডেলফিয়া কলার নাম মনে থাকবে, ওইটা দিয়ে সার্ভাইকাল স্পাইন প্রোটেকশন করব। আমরা যদি সার্ভাইকাল স্পাইন প্রোটেকশন না করি তাহলে কি হইতে পারে, পেশেন্টের তো সার্ভাইকাল স্পাইন ইনজুরি থাকতে পারে, তাই না, আনস্টেবল থাকতে পারে। যখন আমরা এয়ারওয়ে ক্লিয়ার করতে যাব তখন দেখা গেল যে সার্ভাইকাল স্পাইন ইনজুরি যতটুকু আছে এটা আরো বেশি অ্যাগ্রাভেট হতে পারে। তাহলে এতক্ষণ যা পড়াইলাম, মানে আমরা যা বললাম তার মধ্যে হলো এয়ারওয়ে অ্যাসেসমেন্ট করার জন্য তিন ভাইটাল জিনিস। আমার কম্পিউটারটা ডিস্টার্ব করতেছে, শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার, শুনতে পাচ্ছি। জি আচ্ছা, স্যার। হ্যাঁ, তাহলে হলো তোমার হলো একটা হলো চেক দ্য ভার্বাল রেসপন্স, মানে এটা হলো জিস্ট, তোমাদের একটা টেবিল করা আছে বইয়ের মধ্যে। একটা হলো ভার্বাল রেসপন্স চেক করতে হবে। ক্লিয়ার মাউথ এন্ড এয়ারওয়ে উইথ লার্জ বোর্ড সাকার, আমরা অলরেডি বলছি যে সাকশন দিয়ে যে সিক্রেশন গুলো আছে এগুলোকে আমরা ক্লিয়ার করব। আর জিসিএস যদি 8 বা নিচে হয় তাহলে এখানে আমরা এই যে জো থ্রাস্ট ও চিন লিফট করব। এটা হলো ম্যানুভার, মানে এয়ারওয়েটাকে এক্সটেন্ড করে রাখতে হবে হাড়টাকে যাতে ক্লিয়ার থাকে, অথবা আমরা ডেফিনিটিভ এয়ারওয়ে দিব। দিস ইজ দ্য A ফর মেইনটেনেন্স অফ এয়ারওয়ে উইথ সার্ভাইকাল স্পাইন প্রোটেকশন। এবার আসি ব্রিদিং এন্ড ভেন্টিলেশন। হ্যাঁ, এগুলো একদম তোমাদের বইতে পড়ানো হচ্ছে এগুলা, কারণ আগে যে লেকচারগুলো আমি নিছি আমাদের ওই লেকচারগুলো আমার আগে তৈরি করা ছিল, কিছু পোস্ট গ্রাজুয়েশন বইয়ের ছিল, ওই জন্য তোমাদের হয়তো অনেক সমস্যা হচ্ছিল। পরে আমি চিন্তা করলাম বইয়ে যা আছে সেটাই পড়ানো উচিত। ব্রিদিং এন্ড ভেন্টিলেশন, তাহলে ব্রিদিং নিয়ে এখন সারা বিশ্ব কাঁপতেছে, তাই না? ভেন্টিলেশন নিয়ে জি স্যার। এই করোনা প্যান্ডেমিকে মেইন প্রবলেম তো এখন ব্রিদিং অ্যান্ড ভেন্টিলেশন। অক্সিজেন স্যাচুরেশন এখন সাধারণ মানুষও বুঝে। হ্যাঁ, কালকে আমি একটা পেশেন্ট ওটি করছি, আইসিইউতে রাখছি, রুগী এক্সটিউবেট করা হয়েছে, ভালো আছে। যে অক্সিজেন স্যাচুরেশন 90 নিচে যাচ্ছে, রুগীর লোকজন পাগল মানে অস্থির হয়ে যাচ্ছে যে 90 কমে যাচ্ছে, আপনারা অক্সিজেনটা বাড়ান। এখন মানুষ বুঝে, বুঝছো, কখন অক্সিজেন দিতে হয় এটা মানুষ বুঝতে পারে। তাহলে ব্রিদিং এন্ড ভেন্টিলেশনের জন্য তো কি করতে হবে, অক্সিজেন মাস্ট বি অ্যাডমিনিস্টার্ড টু অল ট্রমা পেশেন্ট। তাহলে যখন একটা পেশেন্ট আসবে এয়ারওয়ে ক্লিয়ার করলাম, করার পরে আমরা এখন তাকে অক্সিজেন দিব। ইউজুয়ালি হাই ফ্লো অক্সিজেন দিতে হবে উইথ রিজার্ভার মাস্ক। এই কনসেপ্টগুলো কিন্তু আগে ছিল না। আমরা যে অক্সিজেন নর্মালি দেই ফেস মাস্ক দিয়ে, কতটুকু দেওয়া যায় জানো? নেজাল ক্যানুলা বা ফেস মাস্ক দিয়ে কতটুকু অক্সিজেন দেওয়া যায় কেউ বলতে পারবে? 6 থেকে 10 লিটার ম্যাক্সিমাম, কিন্তু এর বেশি দিতে হইলে আপ টু 15 লিটার। তখন কি দিয়ে দিচ্ছি আমরা? উইথ রিজার্ভার মাস্ক, তাই না? কি ফুয়াদ স্যার? হ্যাঁ, এখন হচ্ছে রিজার্ভার মাস্ক দিয়ে দেওয়া হচ্ছে না? স্যার তোমরা দেখো নাই ওই যে মাস্ক যখন দিচ্ছে একটা ব্যাগ সহ দিচ্ছে? জি স্যার, ব্যাগ সহ দেয়, এটা দেখছি, নামটা ওটা জানতাম। তো রিজার্ভার মাস্ক। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো এখন তো এটা দেওয়া হচ্ছে। আর হলো ভেন্টিলেশন রিকোয়ার্স এডিকুয়েটলি ফাংশনিং চেস্ট ওয়াল। এবং চেস্ট ওয়াল তার এডিকুয়েটলি ফাংশনিং কিনা সেটা দেখতে হবে। লাং এন্ড হচ্ছে ডায়াফ্রাম ঠিক আছে কিনা এটা ইভালুয়েট করতে হবে। তারপরে কোনো সার্জিক্যাল ইমফাইসিমা আছে কিনা, নেক ভেনগুলো ডায়ালেটেড কিনা, চেস্ট ওয়ালের মুভমেন্ট সিমেট্রিক্যাল কিনা, এগুলো আমাকে ইন্সপেকশন করতে হবে। এবং পারকাশন এবং অস্কালটেশন করতে হবে ফ্রম ফ্রন্ট অ্যান্ড ব্যাক। এবং আমরা জানি না তার অ্যাসোসিয়েটেড সার্ভাইকাল স্পাইন ইনজুরি আছে কিনা, এই জন্য লগ রোল মুভমেন্ট করতে হবে। একটা পেশেন্টকে যখন আমরা মুভ করব, ট্রমা পেশেন্টকে, তারপরে 4 জন ধরতে হয়। কেউ ধরবে হলো সার্ভাইকাল স্পাইন, ব্যাক এবং বডি, আর একজন হচ্ছে পা। এটা ধরে একসাথে লগ রোল মুভমেন্ট, মানে গাছের গুড়িকে যেভাবে মুভ করা হয়
এইভাবে মুভ করতে হবে, করে তার ফ্রন্ট এবং ব্যাক দুই দিকেই অসকালটেশন এবং পারকাশন করতে হবে। এখন লাল কালিতে যেটা লেখা আছে এটা গুরুত্বপূর্ণ। যদি কারো একিউট টেনশন নিউমোথোরাক্স থাকে, নিউমোথোরাক্স মানে কি? নিউমোথোরাক্স মানে কি বকুল বলেন? Air in the pleural cavity, sir. এয়ার ইন দ্য প্লুরাল ক্যাভিটি। যদি এরকম প্লুরাল ক্যাভিটির মধ্যে এয়ার থাকে তাহলে হচ্ছে তাকে হলো আমরা নিউমোথোরাক্স বলি। Pleural cavity, sir. হ্যাঁ, টেনশন নিউমোথোরাক্স কোন বলবো? যদি বাতাস বাড়তেই থাকে, হ্যাঁ, সেটা হলো টেনশন নিউমোথোরাক্স। ফ্লায়াল চেস্ট যদি থাকে, অর্থাৎ একটা রিব যদি মাল্টিপল ফ্র্যাকচার থাকে তাহলে তার ফ্লায়াল চেস্ট হইতে পারে। লাঙে যদি কন্ডিশন থাকে, মেসিভ হেমোথোরাক্স হইতে পারে, ওপেন নিউমোথোরাক্স। যদি এগুলো হয়, দিস আর দ্য লাইফ থ্রেটেনিং কন্ডিশন। এগুলোতে পেশেন্ট অল্প সময়ের মধ্যে ডিটোরিয়েট করতে পারে, ইভেন মারাও যেতে পারে। তাহলে এটা হচ্ছে আমাদেরকে প্রাইমারি সার্ভেতে দেখতে হবে। এবং আমার কোনো চেস্ট রেডিওগ্রাফও নাই, অর্থাৎ চেস্ট এক্সরে করার সুযোগও নাই। তাহলে আমরা যদি এগুলো পাই, এগুলোকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। ক্রিটিক্যাল ফাইন্ডিংস কি কি থাকতে পারে? ক্রিটিক্যাল ফাইন্ডিংস ইনক্লুড দ্য অ্যাবসেন্স অফ or asymmetry of the breath sound। তারপরে নিউমোথোরাক্স থাকলে নিউমোথোরাক্সের ট্রিটমেন্ট করতে হবে, হেমোথোরাক্সের ট্রিটমেন্ট করতে হবে, টেনশন নিউমোথোরাক্সের চিকিৎসা করতে হবে। তাহলে এগুলোর ট্রিটমেন্ট কি? নিউমোথোরাক্স, হেমোথোরাক্স, টেনশন নিউমোথোরাক্স, এটা হলে আমরা কি করব? স্যার ড্রেন টিউব দিতে হবে। ড্রেন টিউব, চেস্ট ড্রেন, তাই না? আমরা চেস্ট ড্রেন দিব। চেস্ট ড্রেন দিলে তাহলে এটাকে আমরা রিলিভ করতে পারবো। চেস্ট ড্রেন দেওয়ার তোমার ব্যবস্থা নাই, তুমি এমন ওয়ার্ডে কাজ করতেছো নিরুপায়, চেস্ট ড্রেন স্যারকে ডাকছো, রবিউল স্যার আসবে কখন আর কখন দিবে, তখন তুমি কি করবো? তোমার কাছে যদি মনে হয় ইফ ইট ইজ টেনশন নিউমোথোরাক্স, তাহলে আমি তোমাদের পরীক্ষা দিয়েছিলাম যখন, তখন অনেককেই জিজ্ঞেস করছিলাম অ্যানাটমির পরীক্ষাতে, হ্যাঁ, সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেসে আমরা লার্জ বোর একটা যদি নিডিল দেই তাহলে কিছু বাতাস হচ্ছে নিউমোথোরাক্সের জন্য আমরা বাইর করে দিতে পারবো। ঠিক আছে? সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস ইন দ্য রাইট সাইড আমরা নিডিল ইনসারশন করে কিছু এয়ার বাইর করে দিতে পারি ইফ ইট ইজ টেনশন নিউমোথোরাক্স বা নিউমোথোরাক্স। আর যদি ওপেন চেস্ট ইনজুরি থাকে সেই ক্ষেত্রে তো অবশ্যই চেস্ট ড্রেন দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, এই ব্রিদিং এর ক্ষেত্রে এই তিনটা হলো গুরুত্বপূর্ণ। 100% অক্সিজেন দিব উইথ হাই ফ্লো, চেক ফর টেনশন নিউমোথোরাক্স, ডিকম্প্রেস 8 ounce if tension pneumothorax is suspected। তাহলে আমরা ডিকম্প্রেশন করব, নিডলিং করতে পারি সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেসে, অথবা টিউব থরাকোস্টমি করতে পারি। ঠিক আছে? এখন অক্সিজেন, হাই ফ্লো অক্সিজেন এখন তো খুব কমন কথা না, অনেকের এক্সপিরিয়েন্স আছে, কারো ফ্যামিলি মেম্বার হয়তো এফেক্ট হয়েছে, যে হাই ফ্লো অক্সিজেন কিভাবে দেওয়া হয় জানো? স্যার হাই ফ্লো নেজাল ক্যানুলা লাগে। হ্যাঁ, দেখছো তোমরা হাই ফ্লো নেজাল ক্যানুলা? জি স্যার। তাহলে আমরা ইউজুয়ালি যে ফেস মাস্ক ইউজ করি সেখানে হচ্ছে 6 থেকে 10 লিটার পর্যন্ত দিতে পারি অক্সিজেন। রিজার্ভার মাস্ক দিয়ে আপ টু 15 লিটার দিতে পারি। 15 লিটারের যদি বেশি লাগে সেই ক্ষেত্রে আমাদেরকে হাই ফ্লো নেজাল ক্যানুলা দিয়ে দেওয়া যায়। এই ডিভাইসটা মানে আমিও আগে দেখি নাই, এই কোভিড আসার পরে দেখছি। এবং হাই ফ্লো নেজাল ক্যানুলাতে আমরা আপ টু কত দিতে পারি? 80 লিটার অক্সিজেন পার মিনিট, আপ টু 80 লিটার অক্সিজেন পার মিনিট, বুঝছো? এবং আমাদের হাসপাতালে অনেকগুলো আছে, প্রায় 40টার মতো, 40-50টার মতো হাই ফ্লো নেজাল ক্যানুলা এখন আছে। আল্লাহ না করুক কারো ফ্যামিলি মেম্বারকে দেওয়া হয়েছে হাই ফ্লো নেজাল ক্যানুলা? কারো এক্সপেরিয়েন্স, পার্সোনাল এক্সপেরিয়েন্স আছে? ইরফানুল কাদের, শুনতে পাচ্ছ? জি স্যার। হাই ফ্লো নেজাল ক্যানুলা কারো এক্সপেরিয়েন্স নাই না? তা আমরা এখানে আমাদের হসপিটালে দিচ্ছি, হ্যাঁ, অনেকেই যাচ্ছে। তবে এইবারকার কোভিডটা বেশি খারাপ, আগের কোভিডটা যেটা ছিল হাই ফ্লোতেই মানুষ সেরে যাইত, কিন্তু এইবার যারা হাই ফ্লোতে যাচ্ছে ম্যাক্সিমাম অনেক রুগী খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমার পরিচিত একজন সিস্টার, তার হলো 75 লিটার পর্যন্ত চলছে, চলার পরে সে এখন ভালো আছে। নার্স এখানকার, মানে আমাদের হসপিটালের না, বাইরের ক্লিনিকের নার্স, সেও তার হলো 75 পর্যন্ত চলছে, বুঝছো? তাহলে ব্রিদিং সম্পর্কে এইটা কথা। তাহলে এ গেল, বি গেল, এবার কি থাকে? সি।
তাই না? সি ফর সার্কুলেশন অ্যান্ড ব্লিডিং কন্ট্রোল। সার্কুলেশন এবং ব্লিডিং কন্ট্রোল কিভাবে হবে? তাহলে এইখানে আমরা তিনটা ক্লিনিক্যাল অবজারভেশন করব। একটা পেশেন্টের কনসাস লেভেল, পেশেন্টের স্কিন কালার এবং পালস। কনসাস লেভেল যদি ডিটোরিয়েট করে তাহলে আমরা মনে করব যে মানে হেভি হিউজ অ্যামাউন্ট অফ তার ব্লিডিং হয়েছে, হাইপোভলিমিয়াতে আছে, যার জন্য যখন ব্লিডিং হবে, হাইপোভলিমিয়া হবে, তখন কি হবে? ব্রেনের মধ্যে ব্লাড সার্কুলেশন কমে যাবে। কমে গেলে তার তখন কনসাস লেভেলটা ডিটোরিয়েট করবে। তাহলে সেটা একটা কনসাস লেভেল যখন ডিটোরিয়েট করবে তখন আমরা ট্রমা পেশেন্টের ধরে নিব যে আদার দেন হেড ইনজুরি তার হলো হাইপোভলিমিয়া আছে বা হিউজ ব্লিডিং হয়েছে। স্কিন কালার কি দেখবো? যদি পিঙ্ক থাকে, ওয়ার্ম পেরিফেরি থাকে, তাহলে আমরা ধরে নিব তার ব্লিডিং কম হয়েছে। কিন্তু যদি হাইপোভলিমিক হয় সেই ক্ষেত্রে পেশেন্টের কালার পেল হয়ে যাবে, এশিয়ান হয়ে যাবে এবং তার হচ্ছে গ্রে লুকিং কালার হবে। দিস আর দ্য ওমিনাস সাইন অফ হাইপোভলিমিয়া। পালস কি হবে? যদি ফুল থাকে, স্লো রেগুলার পালস থাকে, তাহলে আমরা মনে করব তার হাইপোভলিমিয়া নাই। কিন্তু যদি দেখি যে তার রেপিড পালস, থ্রেডি পালস, কখনো বুঝতে পারছি কখনো বুঝতে পারছি না, এরকম যদি হয় তাহলে আমরা ধরে নিব পেশেন্ট হচ্ছে হাইপোভলিমিয়াতে আছে। দিস আর দ্য 3 প্যারামিটার: কনসাস লেভেল, স্কিন কালার এন্ড পালস। আর তার সাথে যদি আমরা ব্লাড প্রেশার মাপি, যদি দেখি ব্লাড প্রেশার নর্মাল আছে তাহলে ভালো, যদি দেখি যে না ব্লাড প্রেশার ফল করতেছে তাহলে ধরে নিব যে পেশেন্ট হলো হাইপোভলিমিয়াতে আছে। তাহলে এখন ব্লিডিং যে হয়, ব্লিডিং কন্ট্রোল করে মনে আছে? হেমোরেজ কত ধরনের? অ্যাকর্ডিং টু অ্যামাউন্ট, অ্যাকর্ডিং টু টাইম, মনে আছে না তোমাদের? কি জুয়েল রানা 149? কনসিল হিউমারেজ, হ্যাঁ, হেমোরেজের 3 ধরনের টাইপ আছে না? অ্যাকর্ডিং টু ভিজিবিলিটি, অ্যাকর্ডিং টু অ্যামাউন্ট, অ্যাকর্ডিং টু টাইম, অ্যাকিউট, ক্রনিক। তারপরে হচ্ছে তোমার ভিজিবিলিটির মধ্যে আছে কনসিলড হেমোরেজ, ভিজিবল হেমোরেজ, আরেকটা আছে এই কনসিলড আর ইনিশিয়ালি কনসিলড দেন হলো রিভিল্ড। তো এই হেমোরেজ কিভাবে কন্ট্রোল করতে হয়, ব্লিডিং কন্ট্রোল করতে হয় কিভাবে জানো? কে বলতে পারবে? প্রেসার অ্যাপ্লাই করে স্যার, মানে তারপর বলে যে সারাদিন 8টা থেকে ক্লাস করতে করতে টায়ার্ড হয়ে গেছো, সজীব আলী, তাই না? কি সজীব ঘুমাইছো নাকি? না স্যার। তাহলে হচ্ছে আমরা ব্লিডিং কিভাবে কন্ট্রোল করি? তাহলে ব্লিডিং কন্ট্রোল করা আসলে ওয়ার্ড করলে তোমরা আরো মানে তোমরা লাকি না আনলাকি আমি জানি না, ভেরি মাচ আনলাকি না, যে এইগুলো আসলে দেখলে তো আরো ভালো। যখন একটা ব্লিডিং হবে প্রথমে ব্লিডিং পয়েন্টটাকে আমরা এলিভেট করব, ব্লিডিং পয়েন্টটাকে এলিভেট করতে হবে, তারপরে প্রেসার দিতে হবে, না চাপ দিয়ে ধরে রাখতে হবে। যে কোনো ব্লিডিং চাপ দিয়ে তাকে আমরা বন্ধ করার চেষ্টা করতে হবে, কারণ ব্লিডিং তো হইতে দেওয়া যাবে না। তোমরা ব্লিডিং যদি বেশি হবে তাহলে মেডিসিন ক্লাব সন্ধানের উপর চাপ বেশি পড়ে যাবে, না তাড়াতাড়ি যাবে যে বলবে যে আমাদেরকে ব্লাড দেন স্যার। তো একটা হলো এলিভেশন অফ দ্য ব্লিডিং এফেক্টেড এরিয়া। নাম্বার 2 হলো প্রেসার দিব। যদি ওপেন উন্ড থাকে তাহলে আমরা ওখানে গোজ দিয়ে পেকিং দিয়ে রাখবো অথবা মপ দিয়ে পেকিং দিয়ে রাখবো। তারপরে কি আছে? লাইগেশন, না যে এইখান থেকে ব্লিডিং পয়েন্ট ওইটাকে আমরা আইডেন্টিফাই করে ওইটাকে আমরা সুতা দিয়ে বেঁধে রাখবো। সবুজ আমি একটা ক্লাস নিচ্ছি 2টার পরে ফ্রি হবো। হ্যাঁ, তোমাকে ফোন দিব তখন। আচ্ছা, তারপরে হলো প্রেসার দিব, পেকিং দিব, ব্লিডিং পয়েন্টটাকে আইডেন্টিফাই করে আমরা লাইগেট করব, হ্যাঁ, সুতা দিয়ে বেঁধে দিব। আর আমরা যখন অপারেশন করি তখন কি করি? ডায়াথার্মি করি, তাই না? হ্যাঁ, কোয়াগুলেশন ডায়াথার্মি করি, ডায়াথার্মি কোয়াগুলেশন করি, তাহলে দিয়ে পুড়ে দিব। আর আমার সাথে যারা আসে নিউরো সার্জারিতে আমি কেমনে ব্লিডিং বন্ধ করি, এগুলো তো করি। আর কি করি? যদি বনসের ব্লিডিং হয় তাহলে কি করবো? হার্টি থেকে ব্লিডিং হচ্ছে, ইমিশারি ভেইন থেকে, তখন ইমিশারি ভেইন থেকে ব্লিডিং হচ্ছে, তাহলে কি করা হবে? কাকে জিজ্ঞেস করবো? সোনিয়া জাফরিন, বলো। স্যার টেম্পোরারি ক্লিপ ইউজ করতে পারি স্যার। বনসের মধ্যে ক্লিপ করবি কেমনে? বনস তো হাড্ডি থেকে। কি সোনিয়া জাফরিন কই গেল? হারিয়ে গেল তো, বলতে পারবা? 128 বলতে পারবা না? কাশেম হামিদ? না স্যার। তাহলে বনসের ব্লিডিং বন্ধ করতে হয় কিভাবে? 2 ভাবে করা যায়। একটা হলো
মনোপোলার দিয়ে কোয়াগুলেশন করে বন্ধ করা যায়। আর আমরা কমনলি যেটা ইউজ করি হলো বন ওয়াক্স দিয়ে ওই যেখান থেকে ব্লিডিং হচ্ছে ওখানে যদি বন ওয়াক্সটাকে অ্যাপ্লাই করা হয় তাহলে বন্ধ হয়ে যাবে। মোমের মতো তো, মোম দিয়ে যেমন মানে ফাঁকা জায়গা বন্ধ হয়, ওইখানে ব্লিডিং পয়েন্টটাতে দিলে দিয়ে বনসের ব্লিডিং বন্ধ করা হয়। ব্রেনের ব্লিডিং বন্ধ করা হয় কিভাবে? কোয়াগুলেশন তো সব জায়গায় করানো যায় না। ভেইন যদি পুড়ে দেওয়া হয়, ড্রেনিং ভেইন, তাহলে দেখা যায় যে ব্রেন সোয়েলিং হয়। ওইখানে আমরা দেই জেল ফোম অথবা সার্জিসেল, হ্যাঁ, সার্জিসেল অথবা জেল ফোম অ্যাপ্লাই করি, বুঝছো? দিস আর দ্য মেথড ফর ব্লিডিং। এগুলো অ্যাডভান্স স্টেজে, তোমরা যখন ওয়ার্ডে আসবে, ওটিতে আসবে, তখন দেখলে বুঝতে পারবা। আমি একটা ক্লাস নিচ্ছি, তা নিয়ে আমি পরে ফোন দেই। তাইলে এখন এই সি এর হলো আমাদের টেক হোম মেসেজ হলো তিনটা, যে আমরা আগে দেখবো কনসাস লেভেল ডিটোরিয়েটিং কিনা, পেলো আছে কিনা, এবং রেপিড থ্রেডি পালস আছে কিনা। পালস দেখেই আমরা বুঝতে পারবো যার হলো মানে দিস আর দ্য আর্লিয়ার সাইন ফর অ্যাসেসিং দ্য মানে হেভি ব্লাড বা হিউজ ব্লাড লস আছে কিনা, আমরা পালস দেখেই বুঝতে পারবো। তাহলে সি গেল। ডি এ হচ্ছে যে তার জিসিএসটা হচ্ছে যখন আমরা দেখবো পেশেন্টের লেভেল অফ কনসাসনেস দেখবো, পিপিলারি সাইজ দেখবো, তার মোটর ফাংশন দেখবো, তার কোনো ল্যাটারালাইজিং সাইন আছে কিনা এটা দেখবো। হ্যাঁ, দিস আর দ্য ডিসএবিলিটি। ইট শুড বি নোটেড হাউএভার দ্যাট হাইপোগ্লাইসিমিয়া এবং অ্যালকোহল ও ড্রাগ অ্যাবিউজ যদি আছে কিনা সেইটা সাথে তার মানে alter the level of consciousness and should be excluded. যে পেশেন্টের হাইপোগ্লাইসিমিয়া আছে কিনা এটা এক্সক্লুড করতে হবে, অ্যালকোহল আর ড্রাগ অ্যাবিউজ আছে কিনা এটাকে তোমার হলো এক্সক্লুড করে তারপরে বাকিগুলো দেখতে হবে। বাকিগুলো মানে লেভেল অফ কনসাসনেস মানে জিসিএস কিন্তু বারবার আসতেছে, তার সাথে পিপুলারি সাইজ আর মোটর ফাংশন, এগুলো আমাদেরকে দেখতে হবে। এগুলো ডিসএবিলিটি। আর একটা এক্সপোজার ইন কন্ট্রোল এনভায়রনমেন্ট। পেশেন্টের আমরা মানে এক্সপোজার করব, তাকে হলো প্রয়োজনে ফুললি আনড্রেসড করতে হবে। আনড্রেস করে দেখতে হবে, পেশেন্টের বেকে দেখতে হবে, সামনে পিছনে সব ভালো করে দেখতে হবে। এখন এক্সপোজার শুধু ফর এক্সপোজার বলে অনেকে, হ্যাঁ বইও তাই আছে, কিন্তু সবাই শুনতে পছন্দ করে যে এক্সপোজার ইন কন্ট্রোল এনভায়রনমেন্ট। সাপোজ দিনাজপুরের ডিসেম্বর মাসে অনেক ঠান্ডা, তাই না? আমি পেশেন্টকে এক্সপোজ করব এই ঠান্ডার মধ্যে, তাহলে তাকে একটা ওয়ার্ম রুমে নিতে হবে, অথবা তার ভালো ব্ল্যাঙ্কেট দিয়ে তাকে আমরা করতে হবে, অথবা পেশেন্টের প্রাইভেসি মেনটেন করার জন্যও তো আমাকে তাকে একটা আলাদা রুমে নিতে হবে, তাই না? এই জন্য এটাকে কন্ট্রোল এনভায়রনমেন্ট বলতেছে। পালাইছে তো রে অনেকে রে, শুরুতে 79 ছিল আমিষও, এখন হচ্ছে 72 হয়েছে। স্যার একটা ক্লাসে এই ম্যাজিকটা একটু ঘটে স্যার। নামাজ পড়তে গেছে নাকি হুজুররা? নামাজ লাঞ্চ অনেকেই করতে যায়, আরো রেকর্ড থাকে এর জন্য হয়তো বা আরো শেষের দিকে থাকেই না স্যার। 72 হয়ে গেছে। একটা ক্লাসে থাকে না স্যার। আচ্ছা, হাইপোথার্মিয়া can be rapid following trauma and warming and with air blanket is important in the resuscitative phase. তাহলে these are the ABCDE। আরো কিছু আছে, এগুলো কি আজকে বলবো না শেষে আরেকটা ক্লাসে বলবো নাকি? এখনো তো 15 মিনিট আছে। বকুল কি বলেন? তাহলে ABCDE হলো। এখন এর সাথে কিছু অ্যাডজাঙ্ক্ট আছে। অ্যাডজাঙ্ক্ট হলো প্রাইমারি সার্ভে যখন করব, পাশাপাশি আমার কিছু এই পরীক্ষা নিরীক্ষা করতে হবে। ব্লাডের ফুল বায়োকেমিস্ট্রি করতে হবে, তারপরে হচ্ছে ব্লাড ইউরিয়া, ইলেকট্রোলাইট, ক্লোটিং কোয়াগুলেশন ফ্যাক্টর, এগুলো দেখতে হবে। ব্লাড গ্লুকোজ দেখতে হবে, তারপরে ইসিজি করতে হবে, তারপরে সাইমultaneously 2টা হোয়াইট বোর ক্যানুলা দিতে হবে। আর ইউরিনারি অ্যান্ড গ্যাস্ট্রিক ক্যাথেটার, দ্যাট মিনস এনজি টিউব দিতে হবে, ক্যাথেটার করতে হবে, এবং ঘাড়ের হলো সার্ভাইকেল স্পাইনের এক্সরে এবং চেস্ট এক্সরে করতে হবে। যদি আমরা মানে সাথে সাথে এই ইমিডিয়েট এই ব্যবস্থাগুলো নিতে হবে। এটা হলো প্রাইমারি সার্ভের সাথে।
আচ্ছা, তার সাথে হচ্ছে আমরা রুটিন কিছু ইনভেস্টিগেশন দিব। একটা হচ্ছে সার্ভাইকাল স্পাইনের ল্যাটারাল এক্সরে, এন্টেরোপোস্টেরিয়র চেস্ট আর পেলভিসের এক্সরে। এগুলো দিয়ে আমরা দেখবো যে সার্ভাইকাল স্পাইন ইনজুরি আছে কিনা, চেস্টের মধ্যে সার্জিক্যাল ইমফাইসিমা আছে কিনা, নিউমোথোরাক্স, হেমোথোরাক্স ইত্যাদি এক্সক্লুড করতে হবে। আর পেলভিসের এক্সরে করতে হবে যে পেলভিস ফ্র্যাকচার আছে কিনা। অনেক সময় পেলভিস ফ্র্যাকচারে মেসি ব্লাড লস হয়, সেটাকে আইডেন্টিফাই করার জন্য পেলভিসের এক্সরে করতে হবে। এরপরে আসবো আমরা সেকেন্ডারি সার্ভে। সেকেন্ডারি সার্ভে হচ্ছে প্রাইমারি সার্ভে করার পর তখন আমরা সেকেন্ডারি সার্ভে করব। আর পারপাস অফ দ্য সেকেন্ডারি সার্ভে তোমার হলো ইজ টু আইডেন্টিফাই অল ইনজুরিজ অ্যান্ড পারফর্ম থরো হেড টু টো এক্সামিনেশন। তাহলে সেকেন্ডারি সার্ভেতে আবার আমরা পেশেন্টটা মাথা থেকে পা পর্যন্ত আবার এক্সামিনেশন করব, করে কোনো কিছু পাবো কিনা সেটা দেখতে হবে। এবং এখানে হচ্ছে অ্যাম্পল হ্যাঁ, রিভিউ অফ পেশেন্ট উইথ অ্যাম্পল, মানে মনে রাখার জন্য অ্যালার্জির কোনো হিস্ট্রি আছে সেটাই নিতে হবে। মেডিকেশন ইনক্লুডিং টিটেনাস স্ট্যাটাস, অর্থাৎ টিটেনাস প্রোফাইলিক্সিস নেওয়া আছে কিনা এটা জানতে হবে আমাদের। পাস্ট মেডিকেল হিস্ট্রি, লাস্ট মিল অ্যান্ড ইভেন্টস অফ ইনসিডেন্টস, এটা জানতে হবে। এটা হলো সেকেন্ডারি সার্ভেতে এইটা করতে হবে। হ্যাঁ, অ্যাম্পল হিস্ট্রি। আর সাবসিকুয়েন্ট ফিজিক্যাল এক্সামিনেশন করতে হবে। কি কি এক্সামিন ইজ রিজিয়ন অফ দ্য বডি, সাইন অফ ইনজুরি, বনি ইনস্টেবিলিটি, এগুলা দেখতে হবে। হেড অ্যান্ড ফেস এক্সামিনেশন করতে হবে। ইন্সপেক্ট মাউথ, ম্যান্ডিবল, জাইগোমা, নোজ অ্যান্ড ইয়ার্স। নেক এক্সামিনেশন করতে হবে। পালপেট করতে হবে সার্ভাইকাল স্পাইন টু সি দ্য সার্ভাইকাল স্পাইন ইনজুরি। আর তার সাথে ভাইটাল সাইন মনিটর করতে হবে, ব্লাড প্রেশার দেখতে হবে, এর সাথে ইউরিন আউটপুট দেখতে হবে। নর্মালি ইউরিন আউটপুট 0.5 ml থেকে ml পার কেজি বডি ওয়েট পার আওয়ার। হ্যাঁ, এটা হলো মেনটেন হচ্ছে কিনা দেখতে হবে। পালস অক্সিমেট্রি করতে হবে যে তাদের অক্সিজেন স্যাচুরেশন ঠিক আছে কিনা, ভেন্টিলেশন ঠিক আছে কিনা এটা দেখার জন্য। তার সাথে হচ্ছে পেশেন্টকে এডিকুয়েট অ্যানালজেসিয়া দিতে হবে। হ্যাঁ, অ্যানালজেসিয়া দিতে হবে। এটা দিস ইজ দ্য ইউজুয়ালি বাই টাইট্রেটেড বাই ইন্টারভেনাস ডোজ অফ ওপিওয়েড। আসলে ওপিওয়েড তো আমরা কম ইউজ করি, আমরা বেশিরভাগ সময় ডাইক্লোফেনাক সোডিয়াম আর কিটোরোলাক এগুলো ইউজ করি। তাহলে অ্যানালজেসিয়া দিতে হবে। এরপরে ডেফিনিটিভ কেয়ারের জন্য পেশেন্টকে আমাদের ইমার্জেন্সি থেকে ট্রান্সফার করতে হবে রেসপেক্টিভ ওয়ার্ডে। ঠিক আছে, দিস ইজ দ্য এটিএলএস। হ্যাঁ, এই হলো তোমাদের এটিএলএস পড়া। এটা হচ্ছে আমি একদম বই থেকে বলছি, তোমাদের হলো বেলি ল্যাবের বইয়ে আছে, এটা পড়বা। তবে ABCDE এই তিনটা খুব বেশি ধরে এবং সবাইকে এটা জিজ্ঞেস করা হবে, অলমোস্ট সবাইকে। কিফায়েত আজাদ আজকে খুব কোনো রেসপন্স করলো না কেন? টায়ার্ড? না স্যার, আসি স্যার। তাই তো তোমাদের এইটুকুই পড়া। এর মধ্যে কারো কিছু জানার থাকলে বলতে পারো। স্যার, ব্লিডিং এর ক্ষেত্রে আমরা কোন ধরনের ল্যাব ইনভেস্টিগেশন ছাড়া মানে এলিভেশন, প্রেসারাইজেশন, প্যাকিং, লাইগেশনের পরে মানে ট্রান্সফিউশনের জন্য কখন বলবো যে এখন ট্রান্সফিউশন লাগবে? যে এখন এই যে আমরা ব্লাড, এই যে অ্যাডজাঙ্ক টু প্রাইমারি সার্ভে, ওইখানে যে আমরা দেখলাম না, তার ফুল ব্লাড কাউন্ট করব। ফুল ব্লাড কাউন্ট করে যদি দেখি যে তার হিমোগ্লোবিন লেভেল কমে গেছে, তখন আমরা ব্লাডের জন্য অ্যাডভাইস করব। স্যার ওটা তো ল্যাবে গেল, মানে হলো যে ইমিডিয়েটলি যেমন ট্রমার কোনো পেশেন্ট আসছে তারপরে মানে দেখেই কোনো এরকম আছে তুমি যে দেখতেছো তার হলো যে সার্কুলেশন এন্ড হেমোরেজ কন্ট্রোল। তুমি দেখতেছো র্যাপিড 3D পালস আছে, পেশেন্টের হলো কোল্ড ক্লামি স্কিন আছে, ব্লাড প্রেশার কম। তুমি তো ওই যে দুইটা আইভি ক্যানুলা দিতে বলছে, 2 হোয়াইট বোর ক্যানুলা দিতে বলছে। ক্যানুলা দিয়ে তুমি তো ফ্লুইড দিবা। ফ্লুইড দেওয়ার সাথে সাথে তুমি ক্লিনিক্যালি জাজ করলা পেশেন্টে হচ্ছে শোকে আছে ডিউ টু হিউজ ব্লিডিং। তুমি সাথে সাথে তাকে হচ্ছে ব্লাডের হচ্ছে করতে দিবা, গ্রুপিং ক্রস ম্যাচিং করতে দিবা। ওই অ্যাডজাঙ্কের ওখানে লেখা আছে, দেখো। গ্রুপ ক্রস ম্যাচিং করে সাথে সাথে তুমি ব্লাডও দিবা এবং ফ্লুইড দিবা। থ্যাংক ইউ স্যার। আর কেউ বলেন, আমি সবাইকে দেখার চেষ্টা করতেছি। হ্যাঁ, 72 রকিবুল হাসানকে দেখতে পাচ্ছি। আর কারো প্রশ্ন? ABCD ম্যানেজমেন্ট লাগবে, বলেন। স্যার এমপলের যে লাস্ট মিল, স্যার লাস্ট মিলের হিস্ট্রি নিব কেন স্যার? এটার কি গুরুত্ব?
লাস্ট মিলের গুরুত্ব হলো যে আমার যদি কোনো সার্জারি লাগে, ঠিক আছে, আমি যদি কোনো অপারেশন করতে যাই, যে লাস্ট মিল যে আমরা সাধারণত কি করি, অ্যাটলিস্ট 6 আওয়ার্স হলো ফাস্টিং রাখি, তাই না? তো 6 আওয়ার ফাস্টিং রাখি কেন? যে আমরা যখন অ্যানেস্থেসিয়া ড্রাগ আর আদার্স ড্রাগের ইফেক্টে পেশেন্টের ভমিটিং হতে পারে, ঠিক আছে? এই ভমিটিংটা যদি সে 6 ঘন্টা আগে খায় তাহলে আমার একরকম প্রিপারেশন, তার যদি সে 2 ঘন্টা আগে খায় তাহলে তাকে প্রস্তুতি নিতে হবে, প্রয়োজনে তাকে গ্যাস্ট্রিক লেভেজ দিতে হবে, বা আমাদেরকে সজাগ থাকতে হবে যে ভমিটিং করে সেটা আবার তোমার হলো এসপিরেশন নিউমোনিয়া যাতে না করতে পারে, এটা মনে রাখার জন্য মানে এই এই সচেতনতা বা প্রিকশনটা নেওয়ার জন্যই আমরা এটা হিস্ট্রিতে নেই, ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। তুমি ফুল স্টোমাকে সার্জারি করতে গেলে তো তার তুমি আমরা যখন অপারেশন করব বা অ্যানেস্থেসিয়া দিব, তখন তো তার হলো রিগার্জিটেট করে লাংসে যে এসপিরেশন নিউমোনিয়া করতে পারে, এটা জানার জন্য। আর কেউ? তাহলে তোমাদের কাছে এটা তোমরা নাম শুনছো, আমার মনে হয় খুব নতুন এবং শুরুটা খুব জটিল ছিল না, এটা বোঝাও একটু খুব মুশকিল, তোমরা যখন 2-4 বার পড়বা তখন বুঝতে পারবা। ফরেন স্টুডেন্ট, ফরেনার, নেপালিস, is there any question, comments? Nepalese student, are you here? No, sir. No question. Kashmiri, No, sir. Kashmiri, Pakistani, is there any question? নাই। তাহলে আজকে শেষ করে ফুয়াদ, হ্যাঁ, ইউরোলজি স্যার আসাদুজ্জামান স্যার আমার রিকোয়েস্ট করছিল যে ও আজকে একটু বিজি ক্লাসটা নেওয়ার জন্য, ওই জন্য নিলাম। আর আমাদের খুব আরো 2-3টা ক্লাস আমি রেডি করব তোমাদের জন্য। মুস্তাকিম কি বলতেছিল সেদিন, ক্লাস কবের মধ্যে শেষ করতে হবে? না স্যার, আমি বলতেছিলাম যে স্যার ক্লাসে তো স্যার ওই স্যারের সাথে কন্ডিন করতে, যেমন আমার তো স্যার ইউরোলজি সবগুলো ক্লাস নিয়ে নিলে আপনার তো ক্লাসের শিডিউল পাবেন না, এই জন্য বললাম। তুমি যে বলছিলে না সেদিন ফোন করে যে কবের মধ্যে শেষ করতে হবে, সেপ্টেম্বরের মধ্যে নাকি? স্যার ওই যে রাজশাহী ইউনিভার্সিটি একটা স্যার আগে দিয়েছিল, এখন ওটা আছে কিনা জানি না, 15 সেপ্টেম্বরের মধ্যে লেকচার গুলো শেষ করতে হবে নাকি, কিন্তু এখন স্যার ওটা কোনো আচ্ছা সমস্যা নেই। আর যখন আমাদের ক্লাস শুরু হয় স্যার তোমাদের হয়তো ক্লাস ফিজিক্যালি ক্লাস হয়তো খুব তাড়াতাড়ি শুরু হবে, কারণ তোমরা তো সবাই ভ্যাকসিনেটেড না, আমার মনে হয় আর কি। আজকে প্রিন্সিপাল স্যার ওইরকমই বললেন যে এরকম কোনো নির্দেশনা আসতে পারে খুব তাড়াতাড়ি যে ক্লাস শুরুর ব্যাপারে। দেখা যাক, আল্লাহ ভরসা। তো ঠিক আছে, ভালো থাকো সবাই। জি স্যার, ভালো থাকবেন স্যার, দোয়া জি, করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম